সারা দেশের মানুষ কিন্তু একটা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল কোকের একটি যে নতুন বিজ্ঞাপন অর্থাৎ কোমল পানীয় কোকা-কোলা তাদের একটি নতুন বিজ্ঞাপন তারা রিলিজ করেছিল এবং এটি রিলিজ করার পর থেকেই মানুষের তীব্র প্রতিক্রিয়ার কারণে কোকা-কোলা কিন্তু এই বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়। বিজ্ঞাপনটি এখন আর তাদের কোন প্ল্যাটফর্মেই এটি আর এখন দেখা যাচ্ছে না। তো আপনি জানেন যে এটি হয়েছে কারণে এই যে ইসরায়েলের যে গণহত্যা চলছে, ইসরায়েলের দ্বারা এই গাজার উপরে যে একটা গণহত্যা চলছে ইসরায়েলের পক্ষ থেকে। এই গণহত্যায় সহায়তাকারী বা পৃষ্ঠপোষক হিসেবে কিন্তু অনেকে এই কোকা-কোলা কোম্পানিকে দায়ী করে থাকেন এবং রাইটলি সো কারণ কোকের এই যে মুনাফা লভ্যাংশ এটির একটি বড় অংশ কিন্তু এই যে জেনোসাইড এটার পেছনে কিন্তু ব্যয় করা হচ্ছে। তো এ কারণে স্বাভাবিকভাবেই আমাদের দেশের যারা মানুষজন রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ, মুসলিম মানুষ তাদের হৃদয়ে তো একটা আঘাত লাগে যে কোকা-কোলার মতো একটি কোম্পানি তারা এভাবে একটা জেনোসাইডকে পৃষ্ঠপোষকতা করছে। সেজন্যই স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষজন কোকা-কোলাকে বয়কটের ডাক দিয়েছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু কোকা-কোলার বাজার কিন্তু একদম বাংলাদেশে নেই বললেই চলে। ওখানে অন্যান্য কোমল পানীয় যেগুলো রয়েছে সেগুলো বাজারে ডমিনেট করছে এখন। কোকা-কোলা এখন আর আগের মতো মানে একদমই নেই। তাদের ব্যবসা বাংলাদেশে প্রায় গুটিয়ে নেয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। তো তারা ভেবেছিল যে এরকম একটা বিজ্ঞাপন করার পরে হয়তো তারা আবার বাজারটাকে নিজেদের দখলে নিতে পারবে। কিন্তু সেই বিজ্ঞাপনটা তাদেরকে আরো হিতে মানে বিপরীত হয়ে গিয়েছে। এবং মানুষ যে এতটা তীব্রভাবে এই যারা এই বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন, তাদেরকে বয়কটের ডাক দিয়েছে, তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তো সে কারণে তারাও কিন্তু অনেকে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। তো এই যে কোকা-কোলার বিজ্ঞাপন নিয়ে যে সমালোচনা এবং বাংলাদেশের মানুষ যে তারা যে প্রতিবাদ করলে বা তারা যে সোচ্চার হলে অনলাইন প্ল্যাটফর্মে মানুষ যে শুনতে বাধ্য হয়, তার একটা প্রমাণ কিন্তু এই কোকের মাধ্যমে আমরা দেখতে পেলাম। যে কোকা-কোলাকে যখন মানুষ বয়কটের ডাক দিল, এই বিজ্ঞাপন চিত্রে যারা অভিনেতা তাদেরকে বয়কটের ডাক দিল। আমরা দেখলাম যে কোকা-কোলা তাদের এই বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হলো। আর যারা এতে অভিনয় করলেন তারাও মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন। তার মানে কি দাঁড়ালো? যে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা effective ভাবে প্রতিবাদ করতে পারি, তাহলে কিন্তু একটা ভালো ফলাফল আসে। এই কোকের ক্ষেত্রে আমরা কিন্তু তাই দেখলাম যে কোকা-কোলা কোম্পানি তারা তাদের অবস্থান থেকে সরতে বাধ্য হয়েছে। তারা বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। যারা এখানে অভিনয় করেছেন, তারা জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। তো এই বিষয়টাকে মানে আপনি কতটা মোরাল ভিক্টরি হিসেবে দেখছেন? এবং এ থেকে আমরা আগামীতে আন্দোলন বা অন্য কর্মসূচির ক্ষেত্রেও কতটা effective ভাবে কাজ করে ফসলটা ঘরে তোলা যেতে পারে? এ ব্যাপারে এটা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? এটা খুবই উৎসাহব্যঞ্জক। কারণ কোকা-কোলার মতো জনপ্রিয় পানীয়, আমি তো মনে করি বিশ্বের ১ নম্বর জনপ্রিয় মানে কার্বোনেটেড এই পানীয় অ্যা হচ্ছে কোকা-কোলা। আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু করে আমি বলতে চাই যে আপনারা অনেকেই জানেন, তবুও আমি একটু মনে করাই যে ১৮৯২ সালে যুক্তরাষ্ট্রে এই পানীয় চালু হওয়ার পর থেকে ২০০ টা দেশে এটা চালু আছে। এবং এটার জনপ্রিয়তা কি আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। সারা দুনিয়া ২০০ টা দেশে। এবং আপনারা জানেন পৃথিবীর ৫০০ টা কোম্পানির Forbes 500 বলে, সেখানে সো ফার আমার জানা মতে গত বছর তাদের র‍্যাংকিং ছিল 94, অর্থাৎ Forbes ম্যাগাজিনের ৫০০ টা কোম্পানির মধ্যে তাদের হচ্ছে 94। এবং আমি যতটুক জানি মানে কিরকম মানে মানুষ চাইলে কি করতে পারে সেটা আমি বোঝানোর জন্য আমাদের কোকা-কোলার অবস্থানটা আগে একটু আপনাদেরকে বলতে চাচ্ছি। যে ১৯৫৭ সাল থেকে তাদের প্রতি বছর প্রফিট ইনক্রিজ করছে। মনে রাখেন ১৯৫৭ সাল থেকে তাদের প্রফিট প্রতি বছর ইনক্রিজ করছে। ১৯১৯ সাল থেকে তারা প্রফিটে গেছে, কোনদিন লস করে নাই, নেভার এভার। আর ৫৭ সাল থেকে হচ্ছে এটা ইনক্রিজ করছে। আপনি যদি ৪০ টাকার একটা আপনার ওই যে ডো জোন্স বলে যুক্তরাষ্ট্রে, যে মানে সবচেয়ে নামজাদা ধরেন ১০০ টা কোম্পানিকে ডো জোন্স আলাদা করে সেখানে আপনি যদি $৪০ একটা শেয়ার কিনেন, প্রতি বছর ৩ বার আপনাকে প্রফিট দেবে এট লিস্ট $20। আপনি চিন্তা করেন সেরকম একটা কোম্পানি। এবং কোক ছাড়া মনে করেন মানে ধনী বলেন গরিব বলেন পৃথিবীর হেন কোনো লাঞ্চ ডিনার নাই যেখানে কোকের আপনার বলা হচ্ছে ডেইলি 1.5 বিলিয়ন ক্যান কোক বিক্রি হয়।
1.5 বিলিয়ন মানে 180 কোটি। তাইলে আপনি চিন্তা করেন বাংলাদেশের 18 কোটি মানুষ, পৃথিবীর আমরা 8ম বা 9ম এখন আপনার দেশ ইন টার্মস অফ পপুলেশন। তাহলে আমাদের একটা বিরাট মার্কেট সেটা। তো আমাদের মার্কেটে মানুষ মোরালি, আমি বাংলাদেশের মানুষকে অশেষ ধন্যবাদ দেব যে তারা কোক এটা ইসরায়েলি তৈরি করে কি না করে, এটা কি জুর, এটা যে ডিফারেন্ট আপনার কনভারসেশন, ডিফারেন্ট আর্গুমেন্ট, কিন্তু বাংলাদেশের মানুষ বলতেছে যে আমি তোমাকে বয়কট করব, এবং এইটার কোনো পরিসংখ্যান নাই বা এটা আমাদের কাছে কোনো এই মুহূর্তে তথ্য নাই যে কত মানুষ খাচ্ছে না কত, কিন্তু দেখা যাচ্ছে যে খাচ্ছে না। কিন্তু কোক নিজেই প্রমাণ করে দিল যে কোকের অবস্থা ত্রাহি মধুসূদন ইন বাংলাদেশ। এই যে ত্রাহি মধুসূদন যে করলো, এইটা আমাদের ভারত বয়কটে আমি মনে করি বড় ধরনের সহযোগিতা করবে, এবং আমাদের ভারত বয়কট যে মারাত্মক কাজ করতেছে, এটা একটা মোরাল টেস্ট আমাদের নৈতিক শিক্ষা। আমি কোক না খাইলে কিছু যা আসে না, কিন্তু কোক সবাই খায়, মানে আই মিন পান করে, পানি হইতে পান করাই বলতে হবে। আচ্ছা, তাহলে কোক যেখানে রাস্তা, একসময় তো আপনি মানে নির্দিষ্ট দোকান ছাড়া পাওয়া যেত না, এখন তো মনে করেন ঘরে ঘরে পানীয়, যত পানীয়ই থাক, আরো 20টা 30টা দেশি বিদেশি পানীয় আছে, কিন্তু কোক ইজ কোক। কিন্তু এখন মায়ের উপর তো কোনো ওষুধ নাই। এই যে মায়ের বাংলাদেশে খাইলো, আবার দেখেন কোকের মতো জনপ্রিয় পানীয় আপনি বলতে পারেন তাদের পক্ষে সবাই, একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো পত্রিকা, কোনো আপনার কি বলে এই টিভি মানুষের অপিনিয়ন কি প্রচার করে, বা কেউ কি পয়সা দিয়ে প্রচার করে? না, একমাত্র সোশ্যাল মিডিয়াতে মানুষ মনে করছে যে তারা ইসরায়েলকে সাপোর্ট করতেছে, তারা ইসরায়েলকে টাকা দিচ্ছে, বা তাদের একটা পোর্শন ইসরায়েলে যায়। whether it is right or wrong, that is not our concern. এখন মানুষ যে কি করতে পারে, মানুষের ইচ্ছা যে কি করতে পারে, সেটার উৎকৃষ্ট প্রমাণ হলো বাংলাদেশে কোক বর্জন। এবং এই দেখেন কি রকম অবস্থা, এই কোক বর্জন শুধু না, তারা ফিলিস্তিনে একটা ফ্যাক্টরি আছে, ওইটার ছবি দেখাচ্ছে। আবার এটা এত সুন্দর করে উপস্থাপনা করার পরে ভয়ের চোটে, সোশ্যাল মিডিয়ার প্রেসারে, মানুষের জনপ্রিয়তার কারণে তারা এটা বন্ধ করছে। শুধু তাই না, আমি আরো একটা পত্রিকায় দেখলাম একজন অমি নামে একজন প্রডিউসার বা ডিরেক্টর, তাকে বলা হয়েছে তুমি না, এটা আমি, ওরা আমার এখানে অভিনয় করে, যে দুইজন অভিনয় করছে, আমি কিন্তু ওদের এটা আমি কিন্তু আমি ইয়ে করি নাই, পরিচালনা করি নাই, বা আমি প্রডিউস করি নাই, মানে সবাই এখান থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছে। যেরকম এদের অবস্থা সেরকম হবে, গোপালীদের অবস্থা কিন্তু সেরকম হবে। যেরকম আমি রাজাকার ছিলাম না 1971-এ সবাই বলছে, অথবা রাজাকার মানেই একটা খারাপ, এই যে ভারতীয় গোলামরা, এই যে গোপালীরা, কিন্তু তাদের সে অবস্থা হবে। এটা হচ্ছে একটা প্রমাণ। অর্থাৎ মানুষ যেটা চায় না সেটা আপনি করতেছেন, মানুষ যেটা চায় না, সত্য যেটা, সেটাকে আপনি চাপা দিয়ে মিথ্যাকে আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন, জোর করে চাপাচ্ছেন। এই যে আমাদের ভোট নাই, আমাদের উইল নাই, আমাদের অপিনিয়ন নাই, আমাদের বিচার নাই, আমাদের মা বোনের ইজ্জত নাই, আমাদের স্বাধীনতা নাই, আমরা 5টা গোলামে পরিণত করতে চাই 18 কোটি মানুষকে। এই যে শেখ মুজিবের মাইয়া এগুলো করতেছে, কোকা কোলা হচ্ছে উৎকৃষ্ট প্রমাণ। যেটা আপনি আমাকে তথ্য দিলেন সাকিব সাহেব, যে দে হ্যাড টু উইথড্র, তারা উইথড্র করছে এই অ্যাডভার্টাইজমেন্ট। এটা কি মেসেজ আমাদের কাছে দেয়? অর্থাৎ আপনি যদি কোনো কিছু করতে চান, আপনাকে মারামারি করতে হবে না, আপনাকে খুনাখুনি করতে হবে না, আপনি সত্যকে সত্য বলে সাহস নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, এবং সেই এগিয়ে যাওয়া আপনাকে পিছন দিকে তাকাইতে হবে না, যে কারো কাছ থেকে শোনা কথাই আমার দরকার নাই। গোপালী ভোটচোর, গোপালী ডাকাত, গোপালী ক্রিপ্টোক্রেসি লিড করে, গোপালী ভারতের 5টা গোলাম, কোনটা অসত্য? সবগুলাই সত্য। তার বাংলাদেশের মানুষের ভোটের দরকার নেই,
তার দরকার তার দরকার তার স্বামী নরেন্দ্র মোদী, তার দরকার ভারতীয় জাতীয় কংগ্রেস, তার দরকার এল কে আদবানি। আমি দুঃখিত আপনি এই কথা মনে এল কে আদবানির কথা বলছেন, আমি একটু বলি, সেটা এটা ভুলে গেছিলাম মধ্যখানে, আমি প্রথম টপিকসে এটা আমি করছি। এই যে আমাদের পত্রিকাগুলো কিন্তু দেখেন এল কে আদবানিটা কিন্তু একদম মানে ছাপায় নাই। ছাপাইছে কোনটা? গান্ধী পরিবারের 3 জন, সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা। ভারতের রাজনীতির জন্য সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল কনসার্ন হতে পারে, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, বিরোধিতা করি, দ্যাট ইজ এ ডিফারেন্ট চ্যাপ্টার। ফর আওয়ার কান্ট্রি মাথায় রাখতে হবে, গোপালী ইজ দ্য পোস্টার গার্ল অফ ইন্ডিয়া। আই রিপিট, গোপালী ইজ দ্য পোস্টার গার্ল অফ ইন্ডিয়া। সেখানে নরেন্দ্র মোদী থাক, রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কা থাক, ইভেন অন্য কেউ থাক, there will be no change about their doctrine. এবং বাংলাদেশের গণতন্ত্র না চাওয়া, বাংলাদেশের সমৃদ্ধি না চাওয়া হচ্ছে ভারতের অন্যতম প্রধান নীতি, পলিসি, এবং এই পলিসি থেকে তারা কোনোদিন পিছপা হবে না। বাংলাদেশ ফ্লারাইশ করবে। এখনো পর্যন্ত আপনারা যারা সচেতন নাগরিক, মানুষ, গণতন্ত্রের পক্ষে দেশপ্রেমিক যারা আছেন, বিএনপির নেতৃত্বে, জামাতের নেতৃত্বে যারাই আছেন, আপনারা ক্ষমতায় না যাইতে পারেন, আপনারা জেলে, আপনারা গুম হচ্ছেন, কিন্তু আপনাদের কারণেই ভারত এখনো, এবং আপনারা যারা বাইরে থেকে কথা বলছেন, সমস্বরে উচ্চারণ করতেছেন, এই জন্য গোপালী বা তার প্রভু ভারতের এস্টাবলিশমেন্ট এখনো আমাদেরকে কুক্ষিগত করতে পারতেছে না। কিন্তু এটা মনে রাখবেন, ভারত গণতান্ত্রিক হোক, আমরা সেটা যেমন চাইব, ভারত কোনো দিন, ভারতের কোনো সরকার আমাদেরকে সাপোর্ট করবে না। আজকে ইতিহাস বেশি ডিসকাস করার সময় নাই, আমরা অনেক অলরেডি 1 ঘন্টা হয়তো হয়ে গেছে, আমাদের আরো 2-3টা টপিকস আছে। শুধু এটা বলবো, 1969 যে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে যে মামলাটা বাংলাদেশের বিরুদ্ধে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল, 35 জন আসামি হয়েছিল। আমি আজকে একটু করে বলতে চাই এই জন্য যে কেন ভারতের এল কে আদবানি বা সোনিয়া বা নরেন্দ্র মোদী বা প্রতি বাংলাদেশের কোনো অ্যাটিটিউড চেঞ্জ হবে না, সেটা আপনাকে ওখানে যাইতে হবে। আমার সুযোগ হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলার 3 জন বিচারক ছিলেন, তার মধ্যে একজন বিচারক ছিলেন বিচারপতি মাকসুমুল হাকিম। উনি বাংলাদেশের যেমন বিচারপতি ছিলেন, উনি রাষ্ট্রদূত ছিলেন সুইডেনে, আর্জেন্টিনায়। বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া উনাকে স্পেশালি রিকোয়েস্ট করছিলেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রথম শ্রেণীতে প্রথম পাওয়া, এবং উনি অনেক চাকরি বাকরি করছেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। যাই হোক, সেগুলো পরে উনার সাথে আমার একবার কথা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মানেটা কি? ষড়যন্ত্র মানে বাংলাদেশ ভাগ, পাকিস্তান ভাগ করে বাংলাদেশ করতে চাইছে। ভারতের প্ররোচনায় আগরতলায় একটা ষড়যন্ত্র মিটিং হয়েছিল। তো সেটা এফিডেভিট দিয়া শেখ মুজিব সহ যে 35 জন ছিল, সবাই বলছিল যে আমরা দেশ ভাগ করার ষড়যন্ত্র করি নাই। শেখ মুজিবকে সেখানে মুক্তি করা আনা হয়েছিল। ব্যারিস্টার মওদুদ ওয়াজ ওয়ান অফ দ্য চিফ লয়ার অফ শেখ মুজিব এট দ্যাট টাইম। তো আমি এই কথাটা এই জন্য বলতে চাচ্ছি, ষড়যন্ত্র আসলে পাকিস্তান ভাগ করার জন্য আমাদের তো পরে, এটা আমাদের স্বাধীনতা আন্দোলন হয়েছে, সেটা ভিন্ন চ্যাপ্টার। কিন্তু আসল ষড়যন্ত্রটা হয়েছিল বাংলাদেশটাকে ভারতের সাথে ঢুকাই দেওয়ার জন্য। এইটা ছিল আসল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র, এই যে নেহেরুকে আমরা অনেক সম্মান করি এজ এ ইন্ডিয়ান ডেমোক্র্যাট, ফার্স্ট প্রাইম মিনিস্টার, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন উনি বিশ্বাস করে নাই যে ইস্ট পাকিস্তান বাস্কেট বাংলাদেশ সার্ভাইভ করবে। তো ভারতের প্রতিটা নেতার ইচ্ছা হলো বাংলাদেশকে তাদের এখানে ঢুকানো। তো তাদের পোস্টার বয় ছিল শেখ মুজিব, তাদের পোস্টার গার্ড হচ্ছে শেখ হাসিনা। তো সুতরাং তারা কোনোদিন, বিচারপতি মাকসুমুল হাকিম শাহ আল্লাহ ব্যস্ত নসিব করে, উনি দুনিয়া থেকে চলে গেছেন, 2005 সালে সম্ভবত মারা গেছেন। উনার শ্বশুরও ইস্ট পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন, বিশেষ করে আমিন আহমেদ। উনার আরেক ছেলে, অনেক যোগ্য ছেলে, বিচারপতি মাকসুমুল, উনার নামটা ভুলে গেছি, কয়দিন আগে রিটায়ার করছে। যেহেতু বিএনপির আমলে তার তারিকুল হাকিম, বিচারপতি তারিকুল হাকিম কয়দিন আগে রিটায়ার করছে, উনাকে অ্যাপিলেট ডিভিশনে নেয় নাই। অনেক বড় বিচারপতি, বাংলাদেশের চিফ জাস্টিস হওয়ার মতো লোক হচ্ছে উনারা। তো উনি আমাকে বলছিলেন যে আগরতলা ষড়যন্ত্র মামলা ইজ নট দ্য মামলা অফ
উনি একবার চট্টগ্রামে গিয়েছিলেন জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ইট মে বি 1989 or 90 বিফোর এরশাদস ফল। আমার সাথে ওনার পার্সোনাল কথা হয়েছিল। উনি আমাকে বলছিলেন যে ইট ইজ নট এ কনস্পিরেসি এগেইনস্ট আই মিন ফর ডিভাইডিং Pakistan, but it is a plan of India to grab this East Pakistan or today's Bangladesh again. উনি বলছিলেন আমাকে। উনার মতো একজন মানুষ এই কথা যখন আমাকে বলছে, এগুলো আমি অনেকদিন ভুলে গেছিলাম। আজকে আমার দর্শকদের আমি মনে করাই দিই, এই 3 বিচারপতির এক বিচারপতি। তো সুতরাং আজকে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ যদি আপনারা বাঁচাইতে চান, বাংলাদেশ যদি আপনারা যদি চান, এই যেই রক্তের বিনিময়ে যেভাবেই হোক, আগরতলা ষড়যন্ত্র মামলা ওই সেই একদম বাদ, আপনারা সত্যের কথা যদি সত্য কথা যদি না বলতে পারেন, কোনো দিনও আপনারা আমাদের দেশটাকে সত্যিকারের দেশ হিসাবে নতজানু দেশ যদি না চান, আপনারা এই ভারতের হেজিমনিক এই গোপালী এবং এই যে তার ডালপালা বাংলাদেশে কিন্তু একদম ছেয়ে গেছে। এখন আর ভারত থেকে র আনতে হয় না, সব র আমাদের মধ্য থেকে তৈরি করা হয়েছে, ইনক্লুডিং সেনাবাহিনী। তো সুতরাং মানুষের এই যে কোকাকোলার কথা বলছিলাম, এত বড় জনপ্রিয় 125 বছরের 26 বছরের কোম্পানি, যে কোম্পানি জীবনে কোনদিন লস করে না, সেই কোম্পানিকে যদি আপনারা থামাই দিতে পারেন, আপনারা যদি বুড়ো আঙ্গুল দেখাইতে পারেন, আর ওই উগ্রবাদী নরেন্দ্র মোদী মুসলমান হত্যাকারী এই কসাইর বাংলাদেশের প্রতিনিধি এই গোপালীকে কি আপনারা উৎখাত করতে পারবেন না? অবশ্যই পারবেন। সাহস রাখেন, ধৈর্য ধরবেন, অবশ্যই উপরওয়ালা যেমন আছে, বাংলাদেশের মানুষ এটা পরিবর্তন করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।